আমরা গতকাল একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দেখলাম। মানে তফসিল হওয়ার পরে মানুষের মধ্যে অনেক আশঙ্কা ছিল, সেগুলো মনে হচ্ছিল যে কেটে যাচ্ছে, কারণ ভোটের একটা তারিখ পাওয়া গেল। এই সময় আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে যিনি সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করবার জন্য গুলি করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। এরপর পুলিশ দাবি করছে এখনও পর্যন্ত যে দুজনকে শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনার কি মনে হয় পুরস্কারের লোভে পড়ে হামলাকারীকে কেউ যে ধরবে বা এই হামলাকারী ধরা পড়বে নাকি? এবং স্বরাষ্ট্র উপদেষ্টার গেল এই যে ১.৫ বছরের মতন কার্যক্রম, তাকে আপনি ১০-এ কত দেবেন? আমার নম্বরে কিছু আসা যায় না। তাকে তো ১০-এ ১০ দিয়েছেন তিনি বাংলাদেশের অন্যতম জ্ঞানী এবং বুদ্ধিমান মেধাবী ব্যক্তি। আমাদের প্রধান উপদেষ্টা তাকে ১০-এ ১০ দিয়েছেন। আমি মনে করি যে আমাদের সবার উচিত তাকে জিজ্ঞেস করা। পরীক্ষার খাতা উনি দেখে যাকে 10-এ 10 দিলেন, তাকে কেন আপনাকে, মানে তাকে নিয়ে কেন আপনাকে প্রশ্ন করতে হয় আমার মতো একজন অর্বাচীনকে? নাগরিক হিসেবে যেহেতু আপনিও তো এই আইন শৃঙ্খলা, নাগরিক হিসেবে আমি নিজেকে নিরাপদ বোধ করি না। যিনি প্রশ্ন করলে পরে পেঁয়াজের দামে চলে যান, আমি তার হাতে নিজেকে নিরাপদ মনে করি না। যে নিরাপদ মনে করি না তার প্রমাণ হচ্ছে হাদির উপরে এই আক্রমণ। আমি কোনোভাবে বুঝতে পারি না যে মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ, মানুষের ক্রোধ কেন এই জায়গাতে যাবে? কি অপরাধ একজন ব্যক্তির? যদি সে কোনো অন্যায় করে থাকে সেটা সমালোচনা হবে। টকশোতে আমি তার সমালোচনা করেছি, সে আমার সমালোচনা করেছে, কিন্তু আমার তো কোনোদিন তার প্রতি বিদ্বেষ হয় নাই। মানুষ কেন বিশ্বাস করে না যে একজন মানুষের জীবনে পরিবর্তন আসে? কেন মানুষ বিশ্বাস করে না যে একজন মানুষ প্রতিনিয়ত ভালোর দিকে যেতে পারে? কি করে একজন মানুষের পাশে বসে থাকা লোক এবং এই সমাজকে আমি প্রশ্ন করেছিলাম যেটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এত বারবার। পলাশির যুদ্ধ, তার আগে ইসাখা, তার আগে কে না এই অঞ্চলের স্বাধীনতার জন্য একটুখানি স্বাধীনভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এত মানুষ প্রাণ দেওয়ার পরে আমরা নিজেদের পরে এত হিংসা আমাদের। এবং এই কোন বাংলাদেশ এইটা বলার জন্য আবার আমাকে ট্যাগড হইতে হয়। এটা কোন বাংলাদেশ? আমার শত্রু মেধাবী হবে, আমার শত্রু আমার চাইতেও গুণবান হবে। কিং রিচার্ডের শিবিরে সালাউদ্দিন গিয়েছিল রিচার্ডের কুষ্ঠ রোগের চিকিৎসা করতে। কুষ্ঠ একটা ছোঁয়াচে রোগ, পরের দিন যুদ্ধ করবে। সেই যুদ্ধ যাতে রিচার্ড ঠিক মতো করতে পারে সেই জন্য সালাউদ্দিন গিয়েছিল। এই জন্য গাজী, মানুষ মারলে গাজী না। রিচার্ডকে তার দলের লোকেরা ডাকতো, তার দেশের লোকেরা সিংহ হৃদয়, আর সালাউদ্দিনকে বলতো গাজী। যুদ্ধ কি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার জন্য? পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ন্যায়ের পক্ষে হয়েছে, সেটাই যুদ্ধ। অন্যায়ের পক্ষে অস্ত্র, সেটা যুদ্ধ না, সেটা হত্যা। এজন্য পাকিস্তানিরা হত্যা করেছে, আমরা যুদ্ধ করেছি। আমাদেরটা যুদ্ধ, ওদেরটা হত্যা। সিরাজউদ্দৌলাটা যুদ্ধ, ক্লাইভেরটা হত্যা। এবং সেইটা আজকে এইভাবে কেন তাকে নিরাপত্তা দিল না? কেন তার পাশে বসে থাকতে পারলো এরকম একটা খুনি? এ কে? অক্টোবর মাসে সে ডাকাতি করে ধরা পড়েছিল, এখন আমরা শুনতে পাচ্ছি। ছেড়ে দিল কে? কে তার জন্য জামিন নিয়েছিল কোর্টে গিয়ে? এই প্রশ্ন তো কেউ করছে না। এটা নিয়ে শুরু হয়েছে ট্যাগিং এর বাণিজ্য। এবং আমি তার সঙ্গে 3টা টকশোতে গিয়েছি, আমরা তর্ক করেছি, কিন্তু প্রত্যেকটা তর্কের পরে সে এবং আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছি, এটা সাক্ষী আছে। এবং আমি তার সঙ্গে দুষ্টামি করেছি, সে আমার সঙ্গে দুষ্টামি করেছে। হাঁটুর বয়স একটা শব্দ হয়েছিল না, সে আমাকে বলেছিল আপনি তো ভালো বিতার্কিক,
আমি তো আপনার হাঁটুর বয়স, কি তর্ক করব। পরে যখন সে সত্যি তর্ক শুরু করেছে, আমি আবার বলেছি আমি বলবো না, তুমি তো আমার হাঁটুর বয়স। আমরা দুইজনকে, ইনফ্যাক্ট ও বলাতে আমি তাকে এটা বলেছি, তা না হলে আমি বাগধারাটা ব্যবহারই করতাম না। এইটা নিয়েও শুরু হলো, অথচ এটা একটা বাগধারা। এটা কাউকে কেউ অপমান করার জন্য বলে না। আপনি আপনার বাচ্চাকেও বলবেন যে কিরে তুই তো আমার হাঁটুর বয়স, আপনি আপনার ভাগনাকে বলবেন কিরে তোর মাই তো আমার হাঁটুর বয়স। এইটা নিয়েও ট্যাগিং শুরু হয়েছে। এই অশিক্ষা, এই চিত্তের দারিদ্র্য, এই মনের এই নীচতা, এটা কি বাংলাদেশ? আমার কিছু বলার নাই। অনেকেই হাদির ঘটনার পেছনে বিএনপির দোষ খুঁজে পাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। এখন যদি আমি বলি, এখন আমি যেটা বলবো, একদল বলবে বিএনপির পক্ষে আপনি, আরেক দল বলবে আপনি অমুকের বিপক্ষে। একটা বড় রাজনৈতিক দল সাধারণত এরকম ঝুঁকি নেয় না। এখন পুলিশ আছে, তদন্ত করেন, তদন্ত না করে কাউকে দোষী বলাটা আমি মনে করি যে সঠিক না। তদন্ত করে প্রকৃত সাক্ষ্য প্রমাণ নিয়ে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যা কিছু শাস্তি হয় সেই শাস্তি বিধান যা আছে সেই অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। কিন্তু শুরুতেই আপনি কাউকে শত্রু বানিয়ে দিয়ে তার বিরুদ্ধে প্রচারণা শুরু করলে আসল অপরাধী পার পেয়ে যায়। এবং আমাদের দেশে এটা অনেক হয়। আমরা জজমিয়া বের করি, আমরা এরকম বহু লোককে বের করি, এটা আমাদের দেশে হয়। এবং এটা নিয়ে পুলিশরাই বই লিখেছে। আমি এগুলো বই পড়ে বলছি, আমার নিজের তদন্ত বা আমার নিজের মতামত থেকে বলছি না। তো এগুলো আমরা দেখেছি, এটা হয়। আপনি বলে থাকেন যে সত্য সাহসীরা বলে, এবং সত্য হচ্ছে একটা দীর্ঘদিনের সংগ্রাম, এবং সত্য হলো আত্মবিসর্জন। তো সেই দীর্ঘদিনের সংগ্রাম বা সত্যের পথের যেই সংগ্রাম, সেই সংগ্রাম করতে পেরেছে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল আপনার কি চোখে পড়েছে, বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার চোখে পড়েছে নাকি 1991 সালের পর থেকে? প্রত্যেক দল সত্য সংগ্রাম করছে এটা বলে, বা ঠিক পথে আছে বলে, কিন্তু আসলে দলগতভাবে এটা পালন করা খুব কঠিন। ব্যক্তিকে আসলে চেষ্টা করতে হয়। এটা দল কখনো পারবে না। লাখ লাখ কোটি কোটি সমর্থক, সবাই ভালো হবে, সবাই একই আদর্শে থাকবে, কোনো ব্যক্তি মানুষও কি পেরেছে? অনেক ব্যক্তি মানুষের মধ্যে চেষ্টা ছিল বলার, কিন্তু আমাদের রাজনীতি এবং আমাদের জনগণের যে সীমাবদ্ধতা, এর কারণে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় পারেন না বলতে। আমাদের রাজনীতিবিদরা যদি কালকে তার জীবনের সত্য কথাগুলি বলেন, অনেক সময় দেখা যায় যে সমাজ তাকে রিজেক্ট করে, আপনি তা পারেন, তাকে নির্বোধ বলে। আমরা কোনো মানুষই সেটা পারি না, আমরা কিছুটা পারি। এই যে পারার চেষ্টা করি, এটাই হচ্ছে সংগ্রাম। এই জন্য আমি বলি যে সত্য বলার চেষ্টাটা হচ্ছে সংগ্রাম। আমরা যদি পুরোপুরি সত্যবাদী হতাম তাহলে তো আমরা আর, আমাদের জন্য দোজক তৈরি হতো না। কিন্তু এই সত্য বলা যে একটা বিশাল সংগ্রাম, এবং আমাদের ধর্মবিশ্বাস অনুযায়ী সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি যিনি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদিম অকৃত্রিম গুণ ছিল তিনি সত্যবাদী। এই হামলাটার পরে, ওসমান হাদির উপরে এই হামলার পরে, সামনে নির্বাচনের যে 2 মাসের মতন সময় বাকি আছে, সেখানে আরও রক্তক্ষয়ের আশঙ্কা আপনি করছেন কিনা, এবং এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসের কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে কিনা? পলাশীর পরাজয় একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু ফলে যখন আপনি বলবেন এই নির্বাচন ঐতিহাসিক হবে, এটা আসলে নির্বাচনের গুণাগুণ বলে না। বলতে হবে এই নির্বাচন হবে সবচাইতে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন। ঐতিহাসিক ঘটনা আর নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ঘটনা এক না। আমাদের এই জাতির ইতিহাসে লেখা আছে না, সিরাজউদ্দৌলার পরাজয়, তো এটা তো ঐতিহাসিক। তাতে কি হয়েছে? এটা কি গ্রহণযোগ্য? এটা কি নিরপেক্ষ? এটা কি সুষ্ঠু? অতএব এই নির্বাচন নিয়ে সংশয় মানুষের আছে। কেন আছে? এর কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা না হওয়া এবং এক ধরনের ঈষৎ পক্ষপাতমূলক আচরণ, এবং ক্ষেত্র বিশেষে ক্ষমতাসীন বা ক্ষমতাবান মানুষদের কথা এবং কাজের গরমিল। ফলে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করলে আপনি পেঁয়াজের দামে চলে যাবেন, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় থাকে। তার মানে কঠিনতম নির্বাচন হতে যাচ্ছে এটি, নিঃসন্দেহে। আমি এটা বলবো না, কারণ প্রেডিক্ট করা আসলে ঠিক না। প্রেডিকশন আপনি করতে পারেন না, কিন্তু এক ধরনের বিশ্লেষণ করে বলা যায় যে যদি আমরা সতর্ক না হই, তবে আমরা এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচনের দিকে যাব। কেননা নির্বাচন না হলে, প্রধান উপদেষ্টা এই কথাটা ঠিক বলেছেন, যে আরো বৃহৎ কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ আর আছে বলে আপনার মনে হয় কিনা?
সুদূর ভবিষ্যতে? ইতিহাস তো 10, 20, 50 বছরে লেখা হয় না, ইতিহাস হয় 100, 200, 300, 500 বছরে। ফলে একটি দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। দলকেই ঠিক করতে হবে যে তারা আসলে ফিরতে পারবেন নাকি পারবেন না। যেমন মোহাম্মদ আলীর উদাহরণ দিই আমি আপনাকে। জি। মোহাম্মদ আলীর খেতাব কেড়ে নেওয়া হয়েছিল, কারণ তিনি ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ড্রাফটিং এর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আইন ছিল ক্যালিফোর্নিয়াতে যে এটা করা যাবে না, তো তার বিশ্ব মুষ্টিযুদ্ধ যে টাইটেল ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছিল। তিনি জেল খেটেছেন, বের হয়ে এসে তিনি আবার কাম ব্যাক করেছেন। ফ্রেজিয়ারের সাথে 2বার লড়াই করে 1বার জিতেছেন, ফোরম্যানের সাথে লড়াই করেছেন এবং তিনি তার খেতাব পুনরুদ্ধার করেছেন। এখন আওয়ামী লীগ যদি দল হিসেবে মনে করে যে তারা ফিরতে চায়, তাহলে তাদের দলীয় কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এটা ফিরতে হবে। কে তাকে ফিরতে চায় আর কে তাকে ফেরাতে চায়, বা অন্য কোনো প্রেডিকশন বা অন্য কোনো চেষ্টা, এটা কোনোদিন সফল হবে না। যে রাজনীতি করে, যে দল রাজনীতি করে, তাকে রাজনীতিতে ফিরতে হবে। স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা যায় না। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি দল বেশ ভালোই করছে বলা যায়, জামাত ইসলামী, যারা 71-এ সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আগামী দিনে জামাতের রাজনীতিকে আপনি কোথায় দেখছেন? আমি এখন যে পরিবর্তনটা তাদের মধ্যে দেখি সেটা হচ্ছে তারা অনেক লিবারেল কথাবার্তা বলছেন। যদি তারা এটা মিন করেন, অর্থাৎ প্রকৃতই হিন্দু প্রার্থী দেওয়া, হ্যাঁ, এগুলো এক ধরনের লিবারেলিজম। তারা চেষ্টা করছেন দেখাতে যে তারা বাজ বিচার করেন না সেইভাবে, বরং হয়তো মেধা বা যোগ্যতাকে মূল্য দিচ্ছেন। তারা আমাকে নারীর অধিকার প্রশ্ন কথা বলেছেন। আমি একটা অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের মহিলা ফুটবল দলের ঋতুপর্ণা, তারপরে অন্য যারা আছেন, তারা হাফ প্যান্ট পরে খেলতে পারবেন কিনা। ওনাদের একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি বলেছেন না, খেলতে পারবেন। তো এরকম বক্তব্য যখন তারা দিচ্ছেন, তার মানে তাদের মধ্যে এক ধরনের লিবারেলিজমের দিকে যাওয়া। নারীদের ক্ষমতায়নের যে কথা বলছে তাকে আপনি বিশ্বাস করছেন? এখন এইখানেই হচ্ছে প্রশ্ন, যে যখন আপনি একদিকে লিবারেল কথা বলবেন, আরেক দিকে আবার ক্ষমতায়নের প্রশ্নে আপনি নারীকে ঘরে বন্দি করার কথাও বলবেন। একদিকে আপনি একদিকে বেগম রোকেয়াকেও আপনি ইয়ে করবেন, প্রশংসা করবেন, আরেক দিকে আবার ঘরের রানী হইতে বলবেন, তাই না? দুইটা তো একসাথে হবে না। তাই জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তাহলে জনগণকে অপেক্ষা করতে হবে যে ভোটের ফলাফল তারা কিভাবে পায়। আমি তো বারবারই বলি যে ভোটের ফল দিয়ে রাজনৈতিক দলকে বিবেচনা করা ঠিক না, কাজ দিয়ে বিবেচনা করা উচিত। কোনো রাজনৈতিক দলে মনে করে 10, 15, 20 জন মেম্বার থাকে। গ্রিন পিস বলে একটা পরিবেশবাদী সংগঠন ছিল ইউরোপে, তারা কিন্তু পরে রাজনৈতিক দল তৈরি করেছে, ক্ষমতায় তো যায় নাই, কিন্তু গ্রিন পিসকে নিয়ে কোনো সমালোচনা নাই। কারণ তাদের যারা এমপি হয় তারা সবসময় সমাজের পরিবর্তন, পরিবেশকে উদ্ধার, মানুষের জন্য কাজ করা, এগুলি করেন। ফলে এটা একটা রেসপেক্টেড রাজনৈতিক দল। তাই ক্ষমতা দিয়ে রাজনৈতিক দলকে বিচার করা উচিত না। কোনো দল যদি বলে আমরা ক্ষমতায় গেলে আমাদেরকে বিচার করেন, অথবা ক্ষমতা দিয়ে আমাদেরকে দেখেন, আমি সেটা বলবো না। আগে দেখেন যখন ক্ষমতায় ছিল না তখন কি করেছে। চেয়ারে বসলে মানুষের স্বভাব বদলে যায়। চেয়ার ছাড়া যখন ছিল তখন কি আচরণ করেছে, ওইটা দিয়ে চিন্তা করে তারপরে তাকে চেয়ার দেয়। আপনি তরুণদের ক্ষমতায়নের কথা বলেন, কিন্তু আপনার লেখালেখি, বিভিন্ন বক্তব্য শুনে আমার কাছে মনে হয় যে তরুণদের যে দল আছে এনসিপি, তাদের সম্পর্কে আপনি বহুবার বিষোদ্গার করেছেন। না, আমি বিষোদ্গার করি না, আমি সমালোচনা করেছি। বিষোদ্গার হচ্ছে কি জিনিস, যা আপনি না সেটা বলা, যেটা আপনি করেন নাই সেটা বলা, অথবা আপনার পেছনে ট্যাগ লাগানো, অথবা আপনাকে আপনার কোন একটি কথার জন্য কথা দিয়ে সমালোচনা না করে আপনার বিরুদ্ধে অযৌক্তিক কথাবার্তা বলে আপনাকে খেপিয়ে তোলার চেষ্টা করা। আমি সেগুলো কখনোই করি নাই। এখন আপনি যদি আমার ছোট ভাই হতেন এবং আপনি একটা ভুল করছেন, এবং আমি আপনাদের ফোরামে কখনো যাই না, যাওয়ার দাওয়াত পাই না, অথবা সেইখানে আমার অত বেশি যোগাযোগ নাই, আমি ব্যক্তিগতভাবে হয়তো আপনার কয়েকজন বন্ধু বান্ধবকে চিনি, তো আমি কি করব? আমি আপনাকে বড় ভাই হিসেবে প্রথমে আপনার ভুলটা আমিই বলবো। কেননা আপনার চারপাশে হয়তো সেই পরামর্শ নিতেই চায় না, না চাইলে সেটা তাদের সমস্যা, তাদের সীমাবদ্ধতা। আমার যা জ্ঞান বুদ্ধি এবং দক্ষতা, অথবা এমনও তো হতে পারে তারা নিজেরাই যথেষ্ট বুঝে, হতে পারে, তাতেও তো কোনো অসুবিধা নেই। আমারটা আমি করব, কারণ এটা আমার দায়িত্ব। আমি একটা জায়গা পার হয়ে এসেছি, আমার অভিজ্ঞতা রয়েছে, আমার সেই অভিজ্ঞতা থেকে আমি যেটা ঠিক অথবা ভুল আমি সেটা বলবো। সমালোচনা নিতে না পারা হচ্ছে রাজনীতিবিদের সবচেয়ে বড় ব্যর্থতা। যে রাজনীতিবিদ মনে করে তার সব কিছু ঠিক, সে রাজনীতি করতে পারবে না। অতএব আপনি যে গুণগুলির কথা বললেন, যে মনে করে তারা ঠিক, মনে করে তারা বোঝে, মনে করে তারাই যথেষ্ট, এগুলা সবই হচ্ছে একটি রাজনৈতিক দলের সীমাবদ্ধতা। এটা যদি হয় তাহলে সেই রাজনীতি টিকে না। সেটা যে টিকে না তার প্রমাণ আপনি দেখেন না, আওয়ামী লীগের কি অবস্থা, পরিষ্কার। আরেকটা আওয়ামী লীগ হোক আমরা চাই, বা আরেকটা এরকম দল হোক। তুষার ভাই, আমি একটু আপনার, এবং আপনি আরো একটা মজার বিষয় বলেছেন,
এখনকার যে আওয়ামী লীগ আর ধরেন 52 সালের যে আওয়ামী লীগ আর 69 সালের আওয়ামী লীগ দুইটা কি এক? না। হ্যাঁ, তো আবাহনী একসময় ফুটবলে চ্যাম্পিয়ন হইতো, এখন মনে করেন রেলিগেশন হচ্ছে। তো তাতে তো আওয়ামী লীগের চ্যাম্পিয়নশিপটাও চলে যায় না, আবার রেলিগেশনের সত্যটাও মিথ্যা হয়ে যায় না। পরিষ্কার। দল কিন্তু একটা দল, দলের নেতাকে কারা ওই দলটা করছেন তা দিয়ে দলের চরিত্র ঠিক হবে। 100 বছর আগে আপনার দল কি করেছিল আর এখন আপনি কি করেন, 100 বছর আগের কাহিনী দিয়ে এখনকার কুকাজকে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না। তেমনি এখন আপনার বয়স কম, এই কথা বলে তো আপনি ভুল করতে পারবেন না। এই ভুলের দায় দায়িত্ব তো সবার নিতে হবে। ফলে কেউ যদি সত্যি আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলির কথা বলবে, আর যে চায় না আপনার উন্নতি হোক, চায় আপনি গর্তে পড়েন, যান গিয়ে নিজে নিজে গর্তে পড়ে বুঝেন, সে আপনাকে বলবে না, আপনাকে গর্তে পড়ার জন্য পিছনে তালি দিতে দিতে যাবে।